যদি মাও সেতুং না থাকতেন তাহলে হয়তো আজকের শক্তিশালী চীন পৃথিবীর মানচিত্রেই থাকত না। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাবছেন মাও সেতুং আবার কে? দেখুন, চীন আজ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, যুক্তরাষ্ট্রের কাঁপুনি ধরিয়ে দেওয়া এক সুপার পাওয়ার, যেখানে বিশ্বের মোট উৎপাদনের প্রায় 30% তাদের দখলে। কিন্তু এই চীনের ভাগ্যই একসময় ঝুলেছিল দোল খাওয়া সুতোর মাথায়। মাত্র কয়েক দশক আগেও এই দেশ ছিল বিদেশি দখলে জর্জরিত এবং দুর্ভিক্ষের ফলে কোটি কোটি মানুষ ছিল অনাহারে। আর সেখান থেকে ঘুরে দাঁড়ানো চীনের গল্প শুরু হয় এক কৃষকের ছেলের হাতে, আর সেই ছেলেটাই ছিল মাও সেতুং। তার নাম শুনলেই আজও কেউ বলেন নায়ক, আবার কেউ বলেন খলনায়ক। কিন্তু বিতর্কের ঊর্ধ্বে একটা বিষয় নিশ্চিত, চীনের উত্থান তার হাত ধরেই শুরু। চলুন আমরা খুঁজে দেখি মাওয়ের পুরো যাত্রা, শৈশব থেকে বিপ্লব, সাফল্য থেকে ভয়ঙ্কর ব্যর্থতা, আর তার রেখে যাওয়া উত্তরাধিকার। 1893 সালে হুনান প্রদেশের এক কৃষক পরিবারে জন্ম নেন মাও। ছোটবেলায় জমিতে কাজ করেছেন, ক্ষুধা দারিদ্র্য দেখেছেন, আর সেখান থেকেই জন্ম নেয় সাধারণ কৃষকের মুক্তির স্বপ্ন। 1911 সালের সিনহাই বিপ্লব, যা চীনের হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটায়, তরুণ মাওকে গভীরভাবে নাড়া দেয়। সেই প্রথম তিনি বুঝলেন, রাষ্ট্র বদলাতে পারে জনগণের হাতে অস্ত্র ধরলেই। আর এটাই তার সবচেয়ে বড় মৌলিক চিন্তা, যা পরবর্তীতে মাওবাদ নামে বিশ্বজুড়ে পরিচিত হয়। 1927 সালে কুওমিন্টাং নেতা চিয়াং কাইশেক কমিউনিস্টদের ওপর দমন-পীড়ন চালান। হাজার হাজার কমিউনিস্ট নিহত হন, কিন্তু মাও পিছু হটেননি, বরং পাহাড় জঙ্গলে গিয়ে কৃষকদের নিয়ে শুরু করলেন গেরিলা যুদ্ধ। এরপর এলো দীর্ঘ মার্চ, এক ভয়ঙ্কর যাত্রা, যেখানে মাও ও তার সৈন্যরা 12,000 কিলোমিটার হাঁটলেন, টিকে রইলেন অনাহারে, শীতে আর যুদ্ধের মাঝেও। এই মার্চ মাওকে বানালেন কিংবদন্তি নেতা। 1937 সালে জাপান আক্রমণ করলে মাও ও কুওমিন্টাং বাধ্য হয়ে একত্রিত হল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ফের শুরু হলো গৃহযুদ্ধ। এবার ভাগ্য বদলালো কমিউনিস্টদের। 1949 সালে চিয়াং কাইশেক পালালেন আইওয়ানে, আর বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ারে দাঁড়িয়ে মাও ঘোষণা দিলেন, চীনের জনগণ উঠে দাঁড়িয়েছে। সেই মুহূর্তেই শতাব্দীর দুঃশাসন, বিদেশি আগ্রাসন আর বিভক্তি থেকে বেরিয়ে এলো চীন। পৃথিবীর মানচিত্রে জন্ম নিল পিপলস রিপাবলিক অফ চায়না। ক্ষমতায় এসে মাও আনলেন বড় পরিবর্তন। জমি পুনর্বণ্টন, ফলে ভূস্বামীদের জমি গেল কৃষকদের হাতে। নারীরা পেল সমান অধিকার। শিক্ষা ও স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছালো। চীন প্রথমবারের মতো দেখতে পেল এক নতুন সমাজ, যেখানে কৃষক, শ্রমিক ও নারী ছিল আসল শক্তি। বলা যায়, চীনের সমাজকে নতুন করে গড়ে তোলার বীজ বপন করেন তিনি। কিন্তু বিপ্লবী নেতা হওয়া এক জিনিস আর রাষ্ট্র চালানো আরেক জিনিস। 1958 সালে মাও নিলেন গ্রেট লিপ ফরওয়ার্ড, চীনকে দ্রুত শিল্পোন্নত করার পরিকল্পনা। কিন্তু এই নীতি বাস্তবায়নে ব্যর্থ হল। ফলাফল 1959 থেকে 1961 সালের মধ্যে ভয়ঙ্কর দুর্ভিক্ষ, যেখানে প্রায় 4 কোটি মানুষ মারা গেল। এমন বিপর্যয় মাওকেও নীরব করে দিয়েছিল কিছু সময়ের জন্য। এসব সিদ্ধান্তই প্রমাণ করে, বিপ্লবী নেতা হিসাবে মাও অসাধারণ হলেও রাষ্ট্র পরিচালনায় তিনি অনেক সময়ই ব্যর্থ ছিলেন। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, চীন আজ সুপার পাওয়ার হওয়ার পেছনে মাওয়ের অবদান কতটুকু? তিনি চীনকে একত্রিত করেছিলেন, কৃষক ও সাধারণ মানুষকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে এনেছিলেন, রাষ্ট্রীয় শিক্ষা, স্বাস্থ্য ও নারী অধিকার প্রতিষ্ঠার ভিত্তি গড়েছিলেন। হ্যাঁ, তার সিদ্ধান্তে কোটি মানুষের মৃত্যু হয়েছিল, কিন্তু একই সঙ্গে তার বিপ্লব ছাড়া হয়তো আজকের চীন কখনোই দাঁড়িয়ে উঠতে পারত না। মাও সেতুং 1976 সালে মারা যান। তারপরে ক্ষমতায় আসেন দেন শিয়াওপিং। এখানেই শুরু হয় চীনের নতুন যাত্রা, অর্থনৈতিক রূপান্তরের পথ। মাও চীনকে দিয়েছিলেন রাজনৈতিক ঐক্য আর জাতীয় পরিচয়, কিন্তু দেন শিয়াওপিং নিয়ে এলেন অর্থনৈতিক মুক্তকরণ, ওপেন ডোর পলিসি। ফলে বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি হলো। কৃষিতে মাওয়ের সমবায়নীতি ভেঙে দিয়ে পরিবার ভিত্তিক কৃষিকাজ চালু হলো। শিল্পাঞ্চল, রপ্তানি ও প্রযুক্তিতে জোর দেওয়া হলো।
মাত্র কয়েক দশকের মধ্যেই দারিদ্র্য থেকে উঠে এসে চীন হয়ে গেল পৃথিবীর ফ্যাক্টরি। আজ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ। 5G, AI এবং মহাকাশ প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে বরাবরই টক্কর দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই জার্নি কি মাওয়ের কারণে সম্ভব হয়েছিল নাকি তার পরবর্তী নেতাদের জন্য? বাস্তবতা হলো, মাও সেই শক্ত ভিত বানিয়ে দিয়েছিলেন যেখান থেকে দেন শিয়াওপিং ও অন্যরা অর্থনৈতিক বিপ্লব ঘটাতে পেরেছেন। মাওয়ের বিপ্লব ছাড়া হয়তো এই চীন কখনো দাঁড়াতই না। এবার আসি আমাদের নিজের দেশে। বাংলাদেশও কৃষি প্রধান দেশ, দীর্ঘদিন দারিদ্র্য, বিদেশি আগ্রাসন ও শোষণের শিকার। তাহলে প্রশ্ন ওঠে, আমাদেরও কি একজন মাও দরকার ছিল? মাও কৃষক শ্রমিককে কেন্দ্র করে দেশ গড়েছিলেন। বাংলাদেশেও কৃষক শ্রমিক সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তারা কি আসলেই রাজনীতির কেন্দ্রে এসেছে? মাও বিদেশি শক্তির দখলদারিত্ব ভেঙে আত্মনির্ভরশীলতা তৈরি করেছিলেন। বাংলাদেশ কি সেই পথে হাঁটছে? মাও কঠোর হাতে দুর্নীতি দমন করেছিলেন, কখনো নির্মমভাবে হলেও। বাংলাদেশ কি কখনো এমন নেতৃত্ব পেয়েছে? এখানেই মূল পার্থক্য। আমাদের ইতিহাসে মুক্তিযুদ্ধ হয়েছিল, লাখো প্রাণ দিয়েছিল, কিন্তু যুদ্ধোত্তর বাংলাদেশে আমরা একজন মাওয়ের মতো নির্ভীক, আদর্শবাদী, জনগণকেন্দ্রিক নেতৃত্ব পাইনি। ফলে স্বাধীনতার 50 বছর পরও আমরা দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হই। আমাদের সাফল্য অর্থ পাচার, লুটপাট আর ক্ষমতার দ্বন্দ্বে। একটা স্বাধীন রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা, অন্যায়ের সাথে আপোষ না করা, যোগ্য নেতৃত্বকে সমর্থন দেওয়া। মনে রাখবেন, একজন নেতার হাতে নয়, গোটা জাতির সচেতনতাই লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ।